তরু চোখ বন্ধ করে কারো উপস্থিতি অনুভব করতে পারছে। লোকটা এক পা দুপা করে ভেতরে এসে দাঁড়ালো। তরুর ইচ্ছা করছে এক্ষুনি উঠে বসতে। ওর বুকের মধ্যে কেমন ধুকপুক করছে। ও শিওর কিছুক্ষণের মধ্যে লোকটা ওর শরীর স্পর্শ করবে। যদিও ও কম্বল দিয়ে সারা শরীর ঢেকে নিয়েছিল, তবুও কেমন গা ছমছম করছে। তারপর আবার আরেক যন্ত্রণা শুরু হলো। গতকালের মতো সে বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠল। মনে হচ্ছে পাশেই কোথাও সে কাঁদছে। তরুর মন চঞ্চল হয়ে উঠেছে। বাচ্চাটা এমন কাঁদছে কেন? ওর ভাবতে ভাবতে বেশ কিছু সময় পার হলো, কিন্তু সেই আগন্তুক ওকে আজ আর স্পর্শ করলো না। তবে হঠাৎ রুমের ভেতর থেকে দাপদুপ শব্দ শুনতে পারল। তরু এবার নড়াচড়া করতে পারছে। ও তাড়াতাড়ি উঠে চোখ মুছে রুমের লাইট জ্বালিয়ে দিল। দরজা পূর্বের মতো বন্ধ আছে। তরু এবার বেলকনির দিকে এগিয়ে গেল। শূন্য রাস্তায় কেউ নেই। ও দরজা বন্ধ করে বিছানায় এসে বসলো। সব ঠিকই আছে, তাহলে এরকম অনুভব হবার মানে কি? ওর জানা নেই। গতকাল এমন হয়েছিল, আবার আজকেও। এগুলো কি নিছক মনের ভুল, নাকি সত্যিই হচ্ছে? ঘড়িতে সময় 3:40। কিছুক্ষণ পরেই হয়তো ফজরের আজান হবে। এখন কি ঘুমিয়ে পড়বে, নাকি ভোরের জন্য অপেক্ষা করবে? কিছুটা ভেবে ও বালিশে হেলান দিয়ে বসলো। জ্বরটা এখন আর নেই গতকাল যেমন ছিল। ভেবেছিল হয়তো অনেক দিন ভুগতে হবে। সব খারাপের মধ্যে এটা একটা ভালো দিক। সুস্থ থাকলে তাড়াতাড়ি নিজের জন্য একটা ব্যবস্থা করা যাবে। শেফালি আন্টি সাহায্য নিলে কেমন হয়? সেই মহিলা সমিতিতে যোগাযোগ করিয়ে দিবেন, একটা ঝামেলা কমবে। আন্টি মনে হচ্ছে আমাকে তেমন একটা পছন্দ করছেন না। পছন্দ করার মতো তো কিছুই নেই যে পছন্দ করবেন। অচেনা একটা মেয়ে হঠাৎ বাড়িতে এসে ঝামেলা বাড়িয়ে দিচ্ছি। অপছন্দ হবার জন্য এটাই যথেষ্ট। কথাগুলো এলোমেলো ভেবে চলছে তরু। চোখের ঘুম, টেনশনের জন্য সব উবে গেছে। এসব ভাবতে ভাবতেই ফজরের আজান হয়ে গেল। তরু আজানের কিছুক্ষণের পর আলো ফুটলে বাইরে বেরিয়ে আসলো। সেদিনের পর থেকে আলমগীর আঙ্কেলের সাথে ওর আর দেখা হয়নি। ভদ্রলোকের সময় থাকে না। বাড়িতে আসে কি কে জানে। হয়তো আসে, আবার নাও আসতে পারে। যাই হোক, আজকে দেখা করতে হবে, কারণ ওর বিষয়ে পুলিশ তদন্ত করছে। কিন্তু কিছুই জানা হলো না। সেদিন হাসপাতাল থেকে ফিরে আসার পর ওখানের খবর জানা হয়নি, জানা দরকার। ওর এমন সর্বনাশ কে করলো তাকে ওর দেখতে ইচ্ছা করছে। কি অপরাধ ছিল ও সবটা জানতে চায় সে ভয়ানক অপরাধের নিকট থেকে। কথাগুলো ভেবে ও ডাইনিং রুমে গিয়ে বসল। আলমগীর সাহেব কিছুক্ষণের মধ্যেই খটখট শব্দ করে নিচে নেমে আসলেন। ভদ্রলোক অফিসের পোশাকে আছে মানে কোথাও হয়তো যাচ্ছে। এত সকালে অফিস খোলা রাখে কোন বল দেয়? কথাটা মনে মনে বলতে গিয়ে বেশ উচ্চকণ্ঠে বলে দিল, কিন্তু পরক্ষণে আফসোস করলো। যদি শুনে নেয় তখন কি হবে? তরুর ভাবনার অবসান হলো আলমগীর সাহেবের ডাকে। মা, কেমন আছো এখন? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না আঙ্কেল, আমি ভালো আছি। আপনার সাথে আমার কথা ছিল। আসলে থানা থেকে পুলিশ কিছু জানিয়েছি কি তা শোনা হয়নি। আপনি যদি বলতেন তাহলে উপকৃত হতাম। তোমার বর্ণনা দেওয়া জায়গায় গিয়ে ওরা কিছুই পায়নি। তুমি বলেছিলে সেখানে মানুষের বসতি আছে, কিন্তু ওখানে তো জঙ্গল। এত ঘন জঙ্গলে মানুষের বসতি কিভাবে হবে? অবিশ্বাস্য ব্যাপার। তবুও পুলিশ বিষয়টা খুঁটিয়ে দেখছে, কিন্তু চিন্তা করো না। আর তোমার স্বামী জামিউল বারবার ফোন করছে, তোমাকে ফিরিয়ে নিতে চাইছি। কি বলবো ওকে? আপনি ওকে বলবেন আমি ওকে ঘৃণা করি, কখনো আর ওর সংসারে ফিরে যাব না। যেখানে আমার মূল্য নেই সেখানে গিয়ে কি হবে? চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। এখন আসছি আমি। আলমগীর সাহেব কথা শেষ করে চলে গেল। তরুলতার প্রচণ্ড টেনশন হচ্ছে। অপরাধীকে ধরতে না পারলে কিভাবে জানবে সে কে ছিল? ও বিড়বিড় করে কথাগুলো বলছে, ঠিক তখনই তমাল উপর থেকে কিছু বই নিয়ে নিচে নেমে আসলো। ওকে আসতে দেখে তরু ভ্রু কুঁচকালো। গতকাল লোকটা চলে গিয়েছিল বলেছিল। দুদিন ফিরবে না, তাহলে হঠাৎ কোথা থেকে উদয় হলো? তমাল বইগুলো রেখে বলল, গতকাল কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু কাজটা শেষ পর্যন্ত হলো না, তাই ফিরে আসতে হলো। তুমি চা খাবে? গরম পানি করা আছে। তুমি বললে চা তৈরি করে দিতে পারি। সকাল সকাল এক কাপ চা খেলে মন ভালো থাকে। অপেক্ষা করো, আসছি। তমাল একাই বকবক করে চলে গেল। ছেলেটার দিকে তাকালে মনে হয় ওর মতো সুখী মানুষ হয়তো পৃথিবীতে আর নেই। হবেই বা না কেন? বড়লোক বাপের একমাত্র ছেলে, কোনো কিছুর অভাব নেই। তারপর আবার বাবা মা কত ভালো মানুষ, তাদের সন্তান হতে পারাটাও সৌভাগ্যের বিষয়। তরুলতা দীর্ঘ শ্বাস ফেলল। মানুষের বাড়িতে এসে থাকাটা কেমন খারাপ দেখায়, তবুও থাকতে হচ্ছে। ওর ভাবতে ভাবতেই তমাল চা নিয়ে হাজির হলো। তরু এক কাপ চা নিয়ে একটা চুমুক দিল। তমাল ওর দিকে তাকিয়ে পাশে গিয়ে বসলো। চা খাওয়া ওর অভ্যাস না, নেশা। না খেলে শান্তি আসে না।
তমাল চায়ের কাপে মুখ ডুবে খেতে খেতে বলল, তোমার কাছে না শুনেই আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? একটা ভালো আইনজীবীর সাথে আমার কথা হয়েছে তোমাদের ডিভোর্সের বিষয়ে। তুমি রাজি থাকলে আজকের মধ্যেই হয়ে যাবে। ডিভোর্স যখন করবে তখন ফেলে রেখে কি হবে? তমালের কথা শুনে তরু চট করে ওর মুখের দিকে তাকালো। মানুষটার কি মাথায় সমস্যা আছে? ডিভোর্স আজকের মধ্যেই দিতে বলছে? কি আজব লোক রে বাবা, ইমোশন বলতে কিছু নেই নাকি? তরুকে চুপচাপ দেখে তমাল কিছু বলতে গেল, কিন্তু তরু ওর সুযোগ না দিয়ে চলে গেল। ও হাবড়ার মতো তাকিয়ে আছে। কি হলো বুঝলো না। তরু রুমে এসে দেখলো জানালার পাশে একটা চিরকুট পড়ে আছে। ও তাড়াতাড়ি সেটা খুলে দেখলো সে একই হাতের লেখা। গোটা গোটা অক্ষরে লেখা আছে, সময় কম নিচ্ছ, সময় সর্বনাশ হবে, তৈরি হও, নয়তো ধাঁধার মানে খুঁজে নাও। তরু চিরকুট নিয়ে পড়ল মহা ঝামেলায়। একে তো জীবনে এত অশান্তি, তারপর আবার এই চিরকুটের জ্বালা কী করবে কিছু মাথায় আসছে না। ধাঁধার উত্তর কিভাবে খুঁজবে, কোথা থেকে শুরু করবে জানতে পারলে ভালো হতো। তরু চিঠি নিয়ে বসে আছে। সে আগন্তুককে এটা আজকের মধ্যে খুঁজে বের করবে, তবে ওর দম। ও আবারও সেই ধাঁধা লেখা চিরকুটটা বালিশের নিচ থেকে বের করে নিজের সামনে ধরল। চোখের দেখা ভুল হবে, আপন মানুষ পর হবে, বিশ্বাস নিয়ে খেলা হবে, ছদ্মবেশে ডেকে নিয়ে করবে তোমার চরম সর্বনাশ। তনুদেহে চরুতারে চিনবে কি চিরতরে? তরু নিজের মতো একটা সমাধান বের করলো। ধাঁধা অনুসারে ওর সাথে কেউ একজন আপন সেজে বিশ্বাসঘাতকতা করছে। ওর চোখের দেখা ভুল হচ্ছে, যার জন্য ও তাকে চিনতে পারছে না। কিন্তু কে সে? হঠাৎ ভাবলো এই বাড়ির মানুষগুলো নাকি? পরক্ষণে বলল, না না, ছি ছি, কী ভাবছি আমি? এরা আমার কঠিন সময়ে পাশে থেকেছে, আর এখন আমি তাদেরকে সন্দেহ করব? এমন অকৃতজ্ঞ আমি? আল্লাহ ক্ষমা করো আমাকে, আমি এমন না করি। আর এরা কী জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? তরুলতা চিরকুট পাশে রেখে হতাশ হয়ে চোখের উপরে হাত রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরে হইচই শুনে ও চমকে উঠল। চিৎকার করছে কেউ একজন। তরু দেখার জন্য চলে আসলো বাইরে। ও তাড়াতাড়ি করে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ালো। ডাইনিং রুমে ওর দেবর জাবেদ দাঁড়িয়ে আছে। শেফালি আন্টির সাথে কথা বলছি। এই ছেলেটাকে দেখলেও গা জ্বলে যায়। বদমেজাজি আর বদের হাড্ডি। ভাবিকে কিভাবে সম্মান দিতে হয় তা কখনো জানে না। মানুষে বলে ভাবি নাকি মায়ের মতো, কিন্তু এ বদ কখনো তা ভাবেনি। বরং ভাবে তরুলতা ও বাড়ির কাজের মানুষ। ওর ভাবনার অবসান হলো জাবেদের কথা শুনে। ছেলেটা মুখ ভার করে বলে উঠল, ভাবি বাড়িতে চলো, ভাইয়া তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি না ফিরলে ভাইয়া বাড়িতে একটা টাকাও দিবে না বলেছে। তুমি তো জানো আমাদের সব কিছু ভাইয়ার উপরে নির্ভর করে। উপায় নেই, তাই ঠেকায় পড়ে আমাকে নিতে এসেছো। উপর থেকে গাছ কেটে গোড়ায় পানি ঢাললে কি আর গাছ বাঁচে ভাই? আমার বাচ্চাটাকে তোমাদের জন্য হারিয়ে ফেললাম। ও বাড়িতে ফিরলে সবসময় আমার মনে হবে তোমরা আমার বাচ্চার খুনি। আমি এতটা মহান এখনও হতে পারিনি ভাই, ক্ষমা করো আর আমাকে আমার মতো থাকতে দাও। মেয়েদের এত অহংকার ভালো না। মেয়ে মানুষ হলে স্বামীর বাড়িতে এসব একটু একটু হয়ে থাকে। আর তুমি কিভাবে আমাদেরকে দোষ দিচ্ছ? অত রাতে তুমি কোন আক্কেলে বাড়ি থেকে বের হয়েছিলে? যা হয়েছে সব তোমার দোষ ছিল, তাই খুনি আমরা না, বরং তুমি। মা হয়ে নিজের বাচ্চার ভালো বুঝলে না। যাই হোক, বাড়িতে ফিরতে বলছি চলো। এখন না গেলে পরে তো ঠিকই যাবে। তোমার ভাই আমাকে বলেছে তোমাকে যেভাবেই হোক আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে, সে বাড়িতে তোমাকে রাখবে না। জাবেদের কথা শুনে তরুর চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল। এত অন্যায় করে বলছে ওরা কিছুই করেনি। ও বাড়িতে ফিরে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। এই ছেলেটা আর ওর মা যে কোন ধাতু দিয়ে তৈরি আল্লাহ জানেন। মায়ের সাথে থেকে ঝগড়া শিখেছে। ও একটু ইচ্ছা করছে না ওর কথার উত্তর করতে। কান্নার জন্য গলাটা কেমন ধরে আসছে। কি বলা উচিত তাও বুঝতে পারছে না। পাশে শেফালি আন্টি দাঁড়িয়ে আছেন। উনি ওদের কথার মধ্যে ঢুকতে চাইছিলেন না, কিন্তু এখন আর চুপ থাকতে পারলেন না। তরুর কিছু বলার আগেই উনি বললেন, ভদ্রতা সভ্যতার তোমার দেখি বড্ড অভাব। মেয়েদেরকে কি তোমার কলের পুতুল মনে হয়? বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেখানেই দেখছি। যাই হোক, তরু আর তোমাদের বাড়িতে ফিরবে না। তোমার ভাইকে বলে দিবা আগামী মাসে তরুর বিয়ে, আর এই মাসের মধ্যেই তোমার ভাইকেও ডিভোর্স দিবে। তোমাদের মতো নিচু লোকদের জন্য তরুর মতো মেয়ে না। শেফালি বেগমের কথায় জাবেদ ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের কথা এখন নিজেই ফেসে গেছে। বাড়িতে বড় মুখ করে বলে এসেছে যে এভাবেই হোক ভাবিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু এই মহিলা কি বলছে? ভাবির বিয়ের কথা শুনলে ভাইয়াকে তো কিছুতেই শান্ত করা যাবে না।
এমনিতেই বাড়িতে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। এসব শুনলে বাড়িতে ফিরবে কি সন্দেহ। ভাইয়া অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। হঠাৎ করে তার বউয়ের জন্য দরদ উঠতে পড়ছে। জাবেদ ঢোক গিলে বলল, আন্টি, ঝামেলা হয় না এমন পরিবার আছে নাকি? থালা বাসন একসাথে থাকলেও একটু ঠোকাঠুকি হয়, আর এ তো জ্যান্ত মানুষ। আপনি ভাবিকে বুঝিয়ে আমার সাথে পাঠিয়ে দিন। বাড়িতে সবাই চিন্তা করছে। ভাবির মায়ের শরীরও তেমন ভালো না। এভাবে চিন্তা করলে কি না কি হয়ে যায়। মেয়ের বিয়ে খারাপ মানুষের সাথে দিয়েছে, যখন তখন তো একটু টেনশন করতেই হবে। যাই হোক, তুমি আমাদের বাড়িতে এসেছো যখন, তখন ঠান্ডা মাথায় 1 কাপ চা আর নাস্তা করে বাড়িতে ফিরে গিয়ে আমার বলা কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলো। আমেনা, নাস্তা নিয়ে আসো মেহমানের জন্য। আর তরু, তুমি উপরে যাও, এখানে তোমার আর প্রয়োজন নেই, গম্ভীর হয়ে বলল। শেফালি বেগমের কথা শুনে তরু অবাক চোখে তাকিয়ে আছে। ও কিছুই বুঝতে পারছে না। ডিভোর্স, বিয়ে, কী সব বলছে আন্টি? ডিভোর্স দেবে কিন্তু কিসের বিয়ে? ওকে দাঁড়িয়ে ভাবতে দেখে শেফালি বেগম আবার অহংকার দিয়ে ওকে যেতে বলল। তরু আর দাঁড়ালো না, চলে গেল। জাবেদ এমন অপমানিত জীবনে হয়নি। আমেনা নামের মেয়েটা ওর সামনে খাবার রেখে চলে গেল। শেফালি বেগম জাবেদের মুখের দিকে তাকিয়ে বলল, নাও শুরু করো। কোনটা আগে খাবে, নুডলস নাকি ডিম? ক্ষুধা নেই, আমি বাসায় ফিরব। এখানে থাকার তো প্রশ্নই আসে না। তুমি যে ফিরবে আমি জানি, তবুও খেয়ে যাও। বাড়িতে ফিরে এসব বললে আজ হয়তো তোমার খাবার কপালে নাও জুটতে পারে। আমি ভাইয়াকে বলবো, অনেক রিকোয়েস্ট করেছি, তবুও ভাবে আসেনি। জানি। আচ্ছা জাবেদ, তুমি তো বেশ শিক্ষিত একজন ছেলে, কিন্তু এত বোকা কেন? আমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে জানো? তোমার উল্টোপাল্টা কথাগুলো তোমার ভাইকে পাঠিয়ে দিতে সময় লাগবে না। আর যাই হোক, তুমি তাকে যা ইচ্ছে বলতে পারো, সমস্যা নেই। তবে আমার কথা কিন্তু সত্যি। জাবেদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গটগট করে চলে গেল। ওর যাবার দিকে তাকে শেফালি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা ভীষণ মুখোরা। সচরাচর ছেলে মানুষ এমন হয় না। স্বর্গরাজ্যের প্রেমকুঞ্জ থেকে দমকা হাওয়ায় ভেসে আসে প্রেম। তারপর দুজনকে সুখের সাগরে ভাসিয়ে মোহ মায়ে জড়িয়ে দহনের অনলে হৃদয় পুড়িয়ে নরকে ফিরে যাবার নাম হচ্ছে প্রেম। তবুও মানুষ প্রেমে পড়ে জীবনের মানে খুঁজে, হৃদয় সুপ্ত অনুভূতিকে জাগ্রত করে। এর জন্য মানুষ নিজের আপনজনকে পর্যন্ত হত্যা করতে দুবার ভাবে না। যখন কারো চোখে প্রেমের জাদুকরী প্রলেপ দ্বারা আবৃত হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান লোপ পায়। ভুল ঠিক বিচার করতে ভুলে যায়। বেলকনি গ্রিলে হেলান দিয়ে কথাগুলি বিড়বিড় করে বলে চলেছে জামিউল। কিছুদিন আগেও তরুলতাকে ওর কেমন অসহ্য লাগত, কিন্তু তার অনুপস্থিতি এখন ওকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। শূন্য ঘরটা কেমন বিদ্রোহ করে বসেছে, ওর কিছুতেই ঘরে মন টিকছে না। শান্তি নামক অদৃশ্য বস্তুটা ওর থেকে পালিয়ে বেঁচেছে। কী করবে, কোথায় যাবে বুঝতে পারছে না। যখন সে ছিল তখন তার কদরও বুঝতে পারেনি, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যা হারিয়ে যায় তার মতো ভালো আর হয় না। দীর্ঘ 5 বছরের প্রেমকে বিসর্জন দিয়ে তাকে ঘরে তুলেছিল, তাই ভেবেছিল তাকে বুঝি অবহেলা করা যায়, অযাচিতভাবে তাকে নিজের মতো ব্যবহার করা যায়। সব ছিল মনের ভুল। যাই হোক, হারিয়ে এখনও যায়নি, ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। জাবেদ গেছে, হয়তো সে আসবে, মনের কোনো একটা সুপ্ত বাসনা জাগে। সেই অশ্রুসিক্ত নয়ন দুটি বড় বড় করে তাকিয়ে দরজায় উকি দিবে ভাবতেও ভালো লাগে। দীর্ঘ 8 মাসের সংসারে কখনও তাকে মুখ ফুটে ভালোবাসি কথাটি বলা হয়নি। এবার আর ভুল হবে না, নিজের মনের কথাটা উজাড় করে বলবে। কিন্তু তরু কি পারবে আমাকে ক্ষমা করতে? ভাঙা মন নিয়ে পারবে কি সে আগের মতো আমার ভালোবাসার শত অত্যাচার সহ্য করে সংসার করতে? কি জানি পারবে কি না। তবে চেষ্টা করব সব আগের মতো ঠিক করে নেবার। বাচ্চাটার জন্য খারাপ লাগছে, কিন্তু সেদিন রাতে মায়ের কথা শুনে ওর প্রচণ্ড রাগ হয়েছিল, তাই নেশা করে বাড়িতে এসেছিল আর ওর সাথে খারাপ ব্যবহার করেছিল। মা তরুকে একটুও পছন্দ করেন না। সে চায় আমার প্রাক্তন তমালিকাকে বাড়িতে নিয়ে আসতে, যেটা আমি কখনো পারবো না। আমি তরুকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছি, সেটা আর কাউকে দিতে পারবো না। জাবেদ অনেক সকালে রওনা হয়েছে, এতক্ষণে বাড়িতে ফিরে আসার কথা, কিন্তু আসলো না দেখে জামিউল ফোন বের করে জাবেদকে ফোন দিল, কিন্তু সে ধরল না। বাইরে ওর মা সালেহা বেগমের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। জামিউল বিরক্তি নিয়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে এসে দেখলো জাবেদ মাথা নিচু করে বসে আছে আর ওর মা চিৎকার করছে। জামিউলকে দেখে সালেহা বেগম ওর দিকে তেড়ে এসে বলল, বলেছিলাম জমিদারের বেটি আসবে না, তবু শুনলি না। এবার বুঝতে পারলি তোর মায়ের কথা কখনো মিথ্যা হয় না। মহারানী ভিক্টোরিয়া সেজেগুজে মগডালে পা তুলে বসে আছে, ভাবছি আর কখনো জমিনে পা পড়বে না। মা, তুমি থামবে? কেন এমন আজে বাজে কথা বলছো? জাবেদ, ওখানে কি হয়েছে বলবি? তোর কি বলল?
তোমার বউ আর কিছুদিনের মধ্যেই তোমার প্রাক্তন হচ্ছেন, আর আগামী মাসে তার শুভ বিবাহ। বলেছে বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে আসতে, কি আর বলবে রেগে। তরু নিজে তোকে বলেছে? তো আমি কি মিথ্যা বলেছি? পা ধরে বলেছি ফিরে চলো, কিন্তু ফিরল না। দামাক দেখিয়ে চলে গেল রুমি। আচ্ছা ভাইয়া, তুমি ওকে রেখে তমালিকাকে বিয়ে করতে পারো? ওকে বিয়ে করলে তোমার ভালো হবে। তোমার চামচা হয়েছিস, তাহলে ওকে তুই বিয়ে করে ফেল, তাতে তোদের দুজনের জন্যই ভালো হবে। আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, কবে ফিরবো জানি না। জামিউল কথাটা বলে গটগট করে চলে গেল। জাবেদ এই ভয়টাই পাচ্ছিল। সালেহা বেগম ছেলের পিছু পিছু এগিয়ে গেল, কিন্তু পারল না ওর পায়ের সাথে পা মিলিয়ে চলতে। ও রুমে গিয়ে পূর্বে গুছিয়ে রাখা সুটকেসটা ধরে যেমন এসেছিল তেমনি করে বাইরে চলে গেল। সালেহা বেগমের সমস্ত রাগ এসে তরুর উপরে জমা হলো। শূন্য ছাড়া মেয়েটাকে বাড়িতে এনে যে কী ভুলটাই জীবনে করেছিল তার এখন খেসারত দিতে হচ্ছে। ছেলেটা যদি এভাবে সংসারের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সংসার চলবে কিভাবে ভেবে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। অন্যদিকে তরু রুমে এসে বসে আছে। শেফালি আন্টির কথা ও কিছুই বুঝতে পারছে না। উনি কি এমনিই কথার কথা বলেছে, নাকি সত্যিই আমার জন্য ছেলে দেখেছেন? মানুষ জীবনে বিয়ে একবারই করে। সংসার বড়ই কঠিন জায়গা। এখানে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করে যেতে হয়। পান থেকে চুন খসলে সবাই মুখিয়ে থাকে প্রতিবাদ করার জন্য। তরুলতা একবার তার স্বাদ পেয়েছে, তাই নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চায় না। এক মনে ভেবে চলেছে তরু। ওর ভাবনার অবসান ঘটল বাইরে থেকে তমালের ডাকে। ছেলেটা নরম সুরে তরু বলে ডাকছে। নিজের নামটাই ভাবে জামিলের থেকে শুনতে কত আশা করত, কিন্তু সে কখনো তরুকে ডাকত না। কিছু দরকার হলে এই সেই এসো বলে ডাকত। প্রয়োজন ছাড়া কখনো ডেকেছে বলেও মনে হয় না তরুর। লোকটা বেশিরভাগ নিজের কাজ নিজেই করে। কখনো কিছু দরকার হলে মায়ের কাছে গিয়ে বলে আসতো। তরু সে ঘরে পরগাছার মতো। গার্লফ্রেন্ডের শোকে যদি তুই এতই কাতর ছিলি, তাহলে কি দরকার ছিল বিয়ে করার? চরিত্রের দোষ আছে একটু না অনেক। তরুর ভাবনার জগৎটা আর প্রসারিত হতে পারল না। আবারও দরজার ধাক্কা পড়ল, আর সেই সাথে তমালের ডাক। ও তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিয়ে জিজ্ঞাসু চোখে বলল, কিছু বলবেন? নিচে চলো, উকিল এসেছে, তোমাকে ডাকছে। বলেছিলাম না একজনের সাথে আলাপ হয়েছে, সে এসেছে। কিন্তু এত দ্রুত কেন? পাগল হয়েছেন আপনি? মায়ের হুকুম এসেছে, তোমাকে ওই পাজি খারাপ লোকটাকে ডিভোর্স দিতে হবে। আপনি যান, আমি আসছি। একটু তাড়াতাড়ি। জামিল চলে যেতেই তোরও মাথায় হাত দিয়ে বসে পড়ল। এরা কি পাগল হয়েছে? ডিভোর্স নিয়ে এদের এত মাথা ব্যথা কেন আল্লাহ জানেন। ডিভোর্স দিলেই কি সব কিছু সমাধান হয়ে যাবে? কিন্তু তবুও দিতে হবে। আমি থাকি বা না থাকি এতে তার কিছু যায় আসে না। লোকটা নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকুক, কথাটা ভেবে ও বাইরে চলে আসলো। নিচে ডাইনিং রুমে মধ্যবয়সী এক ভদ্রলোক বসে চা খাচ্ছেন আর শেফালি বেগমের সাথে কথা বলছেন। দূরে তমাল ফোনে মুখ গুজে বসে আছে। তরুকে দেখে শেফালি বেগম ভদ্রলোককে ডেকে বললেন, ওর কথায় আপনাকে বলেছি, আপনি ওকে বুঝিয়ে দিন কিভাবে কি করবে। যদিও আপনি সাথে থাকবেন, তবুও বুঝিয়ে বলাটা আপনার ধর্ম। অবশ্যই বলবো। তরুলতা জড়সড় হয়ে শেফালি বেগমের পাশে গিয়ে বসল। ও বসতে পাশের ভদ্রলোকটা ওর দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, সেখানে ওর একটা সাইনের দরকার। তরু কাঁপা কাঁপা হাতে পেপারটা ডান হাত দিয়ে ধরল। জীবনের আরেকটা কঠিন একটা সিদ্ধান্ত নিতে চলেছি। এটা ঠিক কি ভুল তা ভাবনা চিন্তা করার মতো মন মানসিকতা বর্তমানে ওর নেই। কিন্তু মনের মধ্যে কেমন একটা দোটানা কাজ করছে। মনে হচ্ছে কাজটা কি ঠিক হচ্ছে? জামিলের সাথে একবার কথাটা বললে ভালো হতো। তরুকে এভাবে ভাবতে দেখে শেফালি বেগম বিরক্ত নিয়ে বললেন, এত অত্যাচার সহ্য করে নিজের সন্তানকে হারিয়েও তাকে ভুলতে পারছো না? তোমার মতো মেয়েদের জন্যই ছেলেরা এমন সাহস পায়। অমন স্বামীর জন্য মায়া রেখে তুমি কিভাবে সামনে এগিয়ে যাবে শুনি? দেখো মেয়ে, আমরা তোমার ভালো চাই, তাই বলছি ডিভোর্স দিয়ে তুমি আবার নতুনভাবে জীবন শুরু করো। চলার পথে জীবনে নানাভাবে সমস্যার সম্মুখীন হবে, তাই বলে কি তুমি থেমে যাবে? মানছি তোমার স্বামী এখন নিজের ভুলটা স্বীকার করছে, কিন্তু যে একবার ভুল করে তার থেকে বারবার ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সে আবারও এমন করবে না তার নিশ্চয়তা দেওয়া যায় না। ওসব পুরনো স্মৃতি মুছে দিয়ে আবারও জীবন নতুনভাবে শুরু করো। আমরা তোমাকে সাহায্য করব। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলা হয়নি। আমি আর তোমার আঙ্কেল চাইছি আগামী মাসে তোমার আর তমালের বিয়েটা সম্পন্ন করতে। যদিও তোমাকে আগে কিছু জানানো হয়নি, আমার মনে হয়েছে এতে তোমার কোনো অমত থাকবে না। শেফালি বেগম একদমই নিজের কথাটা শেষ করলেন। তরু অবাক চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। কি বলছেন উনি? ওর বিশ্বাস করতে কয়েক সেকেন্ড সময় লাগলো।
ওপাশে তমাল নিজের মতো কানে হেডফোন গুঁজে দিয়ে মিটিমিটি হাসছে আর ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। তরু ওদিকে তাকিয়ে নিজের চোখটা আবারও শেফালি বেগমের দিকে ফিরিয়ে নিয়ে বলল, কি বলছেন আপনি? আমার মতো একটা সাধারণ আর ডিভোর্সি মেয়েকে উনি কেন বিয়ে করতে যাবেন? করুণা করছেন মানছি, কিন্তু এত বড় দয়া কেন করছেন? আমি তো আহামরি সুন্দরী বা বিশাল কেউ না যাকে আপনাদের মতো ধনী ব্যক্তিরা নিজের বাড়ির বউ করতে রাজি হবেন। ভালোবাসার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসেব করতে নেই। আমাদের ছেলের মন তোমাতে আটকে আছে, আমরা চাইলেও পারবো না সেখান থেকে ঘুরিয়ে আনতে। আর ডিভোর্সি মেয়েকে মানতে বা এসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ওসব হয়ে থাকে, ছোটোখাটো বিষয়ে ভাবার মতো সময় কার আছে? সুখের কাছে ওসব তুচ্ছ বিষয়। যাই হোক, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ওখানে সাইন করে দাও। ভদ্রলোকের বাসা অনেক দূরে, তাকে ফিরতে হবে। আর এটা ডিভোর্স পেপার না, শুধুমাত্র একটা নোটিশ, যেটা জামিলকে পাঠানো হবে। জানি ওসব দরকার ছিল না, তবুও চাইছি ওদেরকে বিষয়টা জানিয়ে রাখতে। পরবর্তীকালে আমার বাড়িতে এসে ঝামেলা করলে আমি ব্যবস্থা নিতে পারি সেই ডকুমেন্ট হিসেবে। তরু চুপসে গেল। কারণ ছাড়া কাজ হয় না। কোনো কিছুর পেছনে অবশ্যই কারণ থাকে, আর মানুষকে সে কারণ অনুসন্ধান করে সিদ্ধান্ত নিতে হয়। তরু ভাবতে ভাবতে পেপারে সাইন করে পেপার রেখে উপরে চলে আসলো। শেফালি বেগম পাশের ভদ্রলোককে চা নাস্তা করিয়ে বিদায় জানিয়ে সোফায় গিয়ে বসলেন। মনটা ওনার বিশেষ ভালো নেই, কেন জানি একটু ভালো লাগছে না। চাপা একটা টেনশন হচ্ছে। টেনশন কমানোর জন্য উনি তমালের দিকে তাকিয়ে বললেন, তমাল, আমি তোর নানুকে একটু দেখতে যেতে চাইছি, তুই কি একটু আমাকে পৌঁছে দিতে পারবি? দুদিন থাকতে চাই, অনুরোধে সুরে বলল। হঠাৎ সেখানে কেন? তুমি বাড়িতে না থাকলে আমার ভীষণ কষ্ট হয়, চারদিকে কেমন শূন্যতা বিরাজ করে। আম্মু, তোমার সেখানে গিয়ে কাজ নেই, আমি নানুকে আনার ব্যবস্থা করছি। শেফালি বেগম ছেলের কথার কর্ণপাত করলেন না, উঠে নিজের মতো চলে গেলেন। ডাইনিং রুমের সোফায় তমাল শুয়ে পড়ল। মনটা আজ ভীষণ ভালো। বেশ কিছু বছর পরে এই খুশিটা ওর মনের মধ্যে দোলা দিচ্ছে। আগে আনন্দ অনুধাবন করতে পারত না, পরে সে কি আক্ষেপ। যাই হোক, এটিকে সেলিব্রেট করা প্রয়োজন, তাই ও বাসা থেকে বেরিয়ে পড়ল। বন্ধুদের সাথে আড্ডা দিবে, খাওয়া দাওয়া করবে, তারপর ফিরবে। এদিকে তরু নিজের রুমে বসে আছে, নিজের কথা চিন্তা করছে। এই বাড়ির মানুষগুলো একটু বেশিই ভালো, কথা বলে বেশি ভালো না। যদিও সন্দেহ করার মতো তেমন কিছুই হয়নি। আলমগীর আঙ্কেল বাড়িতে খুব একটা থাকেন না। তমাল সারাদিন বাড়িতে থাকে, মাঝে মাঝে এখানে সেখানে যায়, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। শেফালি বেগম গৃহকর্ত্রী, তাই বাড়ির কাজকর্ম, রান্নাঘর পরিচালনার দায়িত্ব নিজের উপরই নিয়ে সারাক্ষণ এটা সেটা রান্না করতেই আছে। যদিও তাকে দেখলে বোঝার উপায় নেই যে উনি সত্যি রান্না করেন। সন্দেহ হবে কিভাবে, ভাবতে ভাবতেই তরু চোখটা ধরে আসলো। ও একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে গেল। দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে, তরু তখনও ঘুমিয়ে আছে। দরজায় ধপধপ শব্দে ওর ঘুম ভাঙল। কিছুদিন যাবৎ তাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, যার ফলে এই অবস্থা। তরু ঢুলতে ঢুলতে দরজা খুলে দেখলো বাড়ির কাজের মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা ওকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। দুপুরের খাবার সময় গড়িয়ে যাচ্ছে, ওর জন্য সবাই অপেক্ষা করছে। তরু সময় নষ্ট না করে তাড়াতাড়ি গোসল শেষ করে নিচে গেল। সেখান থেকে আসার পর থেকে এই কয়েকদিন নামাজ পড়া হচ্ছে না। ও মনে মনে ঠিক করলো আর এমন করলে চলবে না। ভাবতে ভাবতে খাবার টেবিলে গিয়ে বসতেই শেফালি বেগম হাসি মুখে বললেন, ঘুম কেমন হলো? তোমার বাবা ফোন করেছিলেন, উনি আগামীকাল সকালে আসছেন তোমাকে নিতে। যদিও মেয়েদের বিয়ে তার বাবার বাড়ি থেকেই হয়, তবুও তুমি চাইলে আমাদের এখানে থাকতে পারো। শেফালি বেগমের কথা শুনে তরু ঢোক গিলে ভাবল, আজকে আন্টি শুধু বোম বিস্ফোরণ করছেন না, জানি কখন সহ্য করতে না পেরে উড়ে যায়। আল্লাহ, এ তুমি আমাকে কোন ঝামেলায় ফেললে? বাবার সামনে আমি কিভাবে দাঁড়াবো? একে তো বরকে ডিভোর্স দিচ্ছি, তারপর আবার আরেকটা বিয়ে। তরু খাবার আর মুখে উঠছে না। ও থালার মধ্যে আঙ্গুল গোলগাল করছে, রাউন্ড দিচ্ছে। ওকে এমন করতে দেখে শেফালি বেগম হাসি দিয়ে বললেন, এত ভয়ের কিছু নেই। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি আমাদের প্রস্তাবে রাজি আছেন। তোমার আঙ্কেল গিয়েছিলেন তোমাদের বাড়িতে। বাবা রাজি মানে? তরুর মাথায় এবার সত্যিই বিশাল আকার বোম বিস্ফোরণ হলো। ও টলছে, ভাগ্য ভালো দাঁড়িয়ে নেই, বসে আছে। বাবা রাজি মানে কি? যে বাবা ওকে শ্বশুরবাড়িতে যাবার জন্য এত প্রেশার দিত, হঠাৎ তার কি হলো যে এক কথায় রাজি ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য? বাবা একজন ভালো স্কুল শিক্ষক ছিলেন, যার টাকা পয়সার প্রতি লোভ তেমন একটা নেই যে আলমগীর আঙ্কেল তাকে টাকা দিয়ে কিনবেন। বাবার থেকে জানতে হবে। তরু কিছুটা খাবার মুখে নিয়ে খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো। ওর মন বলছে একবার তমাল ভাইয়ের সাথে কথা বললে ভালো হতো, কিন্তু কেমন একটা লাগছে এ বিষয়ে কথা বলতে। তমাল ছেলে হিসেবে খারাপ না, কিন্তু ওনাকে নিজের স্বামী হিসেবে মানতে ওর প্রচণ্ড দ্বিধা কাজ করছে।
এটাও কল্পনাও করতে পারছে না। এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা ছাড়া উপায় নেই। নিয়তিতে যা লিখেছেন তাই হবে। আল্লাহ যদি চান তাহলে এই বিয়েটা হবেই, আর না চাইলে হবে না। সেদিন কোনো বাধাবিঘ্ন ছাড়াই রাতটা পার হলো। তরু সারা রাত ঘুমাতে পারেনি। বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো মুখ ওর নেই। প্রথম দেখায় কি হবে, উনি কি বলবেন ভেবে ওর কেমন অস্থির লাগছে। তরু বিছানায় কিছুতেই স্থির হতে পারল না। তাই মন শান্ত করতে নামাজে দাঁড়িয়ে পড়ল। ভোর রাতে নফল নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেল। তরু নামাজ শেষ করে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। তমাল সোফায় বসে আছে চায়ের কাপের সামনে। হঠাৎ সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে ও মাথা তুলে তাকালো। তরুকে দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হয়তো সে এতক্ষণ তরুর জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষার পরে কাঙ্ক্ষিত মানুষের দেখা পেলে মানুষের চোখ মুখ চিকচিক করে ওঠে। খুশিটা লুকিয়ে রাখতে পারে না, যে কোনোভাবেই হোক প্রকাশ পায়। তমালের ভাবতে ভাবতেই তরু ওর পাশে গিয়ে বসলো। ওকে বসতে দেখে তমাল এক কাপ চা ওর দিকে এগিয়ে দিল। তরু ভ্রুকুচকে তাকিয়ে থেকে চায়ের কাপটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত সকালবেলায় চা নিয়ে বসে আছেন ঠিক বুঝতে পারলাম না। আপনি কি এত সকালে চা খান নাকি হঠাৎ করেই উঠেছেন? গোয়েন্দার মতো আমাকে জেরা করছো? তোমার হয়তো খেয়াল নেই, দুদিন আগেও সকালেই তোমাকে আমি চা দিয়েছিলাম। আজও আমি একাই খেতে বসেছিলাম। তারপর কেন জানি মনে হলো তুমি আসবে, তাই অপেক্ষা করছিলাম। আমার কথায় আপনি কষ্ট নেবেন না। আসলে হঠাৎ জানতে ইচ্ছা করছিল, তাই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনি কি জানেন আমার বাবা মা আমার সাথে আপনার বিয়ের কথা ভাবছেন? জানি। আপনার বিরক্ত লাগছে না? আমার মতো একটা বিবাহিত মেয়ের সাথে কিভাবে বিয়েতে আপনি রাজি হলেন? না, একটুও হচ্ছে না। কেন হবে বলবে? তোমাকে আমি পছন্দ করি, আর আমি চাই না তুমি আর কষ্ট পাও। তোমার হাতের মুঠোয় আমি পৃথিবীর সব সুখ এনে দিব। সুখের মালিক কি আপনি? আমার নিয়তিতে যদি সুখ না থাকে তাহলে আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না। চা মুখে দিন ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তুমি সময় নিয়ে ভাবো। তোমার মনের উপরে জোর দিয়ে আমি কিছুই করব না। তোমার মনে যেটা চাইবে তাই হবে। মোট কথা তুমি সুখে থাকলেই আমি খুশি। তমালের কথা শুনে তোর মন কিছুটা শান্ত হলো। ছেলেটাকে জোর করবে না। কিছুক্ষণ আগেও ছেলেটাকে ওর কেমন বিরক্ত লাগছিল, কিন্তু এখন আর লাগছে না। তোর ওর সাথে বেশ কিছু সময় আড্ডা দিল। কথা বলতে বলতে চারদিকে আলো ফুটে উঠল। শেফালি বেগম নামাজ পড়ে রুমেই ছিলেন, কিন্তু বাইরে হাসাহাসি শব্দ শুনে বাইরে আসলেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে আসতে উনি তমাল আর তরুকে কথা বলতে দেখলেন। ছেলেটা অনেক দিন পরে এভাবে হাসছে। দৃশ্যটা ওনার ভীষণ ভালো লাগলো। সন্তানের মুখের হাসি মায়ের কাছে পরম সুখের পাওয়া। উনি তরুকে বাড়ির বউ হিসেবে মানতে একটু নারাজ ছিলেন। মনটা কেমন খসখস করছিল, কিন্তু এখন সব খারাপ লাগা কেটে গেল। মানুষের কথায় কি যায় আসে যদি আমার মনে শান্তিই না থাকে? আগে নিজের ভালো, তারপর মানুষের ভাবনা। শেফালি বেগম ছেলের পাশে গিয়ে বসলেন। তমাল মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু চা খাবে? ছেলের হাতের চা মিস করতে চাইছি না। তো কি নিয়ে কথা হচ্ছে শুনি? সকাল সকাল এত খুশি আমার ছেলে আর বৌমা? শেফালি বেগমের মুখে বৌমা কথাটা শুনে তরুর বেশ লজ্জা লাগলো। এরা মা ছেলের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু ও তো নতুন। কথাটা ভেবে ও চুপ করে চায়ের কাপ রেখে উপরে চলে গেল। সারা রাত ঘুম হয়নি, চাটা ভীষণ দরকার ছিল। এখন কিছুটা ফ্রেশ লাগছে। ও রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। সকাল 10টায় হঠাৎ তরুর বাবা গিয়ে উপস্থিত হলেন। শেফালি বেগম নতুন হবু বিয়ের জন্য প্রচুর পরিমাণে নাস্তার আয়োজন করেছেন। উনি চান তরুর বাবা কিছুতে নেগেটিভ চিন্তা না করেন। এমনিতেই মেয়েটার এখনও ডিভোর্স হয়নি, তারপর আবার বিয়ের কথা পাকা করতে হচ্ছে। সামাজিকভাবে নানা রকম টোলের মুখে পড়তে হবে। এসব জেনে বুঝেই মেয়ের সুখের কথা ভেবে সহ্য করতে হবে। আলমগীর সাহেব আজ বাড়িতেই আছেন, কোথাও যাননি। একমাত্র ছেলের বিয়েতে উনি কোনো কমতি রাখবেন না। ছেলেটাকে এমনি তেমন সময় দেওয়া হয়নি। তারপর যদি এখন বিয়ের সময়ও খাপছাড়া ভাব দেখান, তবে ছেলেটা ওনাকে ভুল বুঝবে, যেটা উনি কিছুতেই চান না। তরুর বাবাকে গেটের মুখ থেকে বেশ সমাদর করে বাড়ির মধ্যে আনা হলো। ভদ্রলোকের চোখ ছানা বড়া এদের এমন ব্যবহার দেখে। এত ভালো মানুষেরা উনি ভাবতেও পারেনি। এই বিশাল বাড়িতে ওনার মেয়ে বউ হিসেবে আসবে ভেবেই চোখটা জলজল করছে। যতই হোক উনি মেয়ের বাবা, তাই মেয়ের খারাপ উনি কখনোই চান না। একবার মানুষ চিনতে ভুল করেছিলেন, কিন্তু এবার আর হবে না। কথাটা মনের মধ্যে উনি বারবার আওড়ালেন। খাওয়া দাওয়া শেষ করে উনি মেয়েকে নিয়ে বের হলেন। তমাল গাড়িতে করে ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। তরু এখনও ওর বাবার সাথে কথা বলেনি। কী বলবে ভেবেই পাচ্ছে না। তরু বাড়ির সামনে নেমে ভেতরে চলে গেল। দরজায় ওর মা দাঁড়িয়ে আছে। এতদিন পর মেয়েকে দেখে উনি খুশিতে কান্না করে ফেলেছেন। তরু মায়ের হাত ধরে ভেতরে গিয়ে সোফায় বসলো। ও বাড়িতে আসতেই ওর ভাবি আর বড় বোন এগিয়ে আসলো।
ও এতদিন কোথায় ছিল আর কি হয়েছিল কেউ কিছুই জিজ্ঞাসা করলো না, বরং আজকে ওনারা ইচ্ছা করেই ওকে হাসানোর চেষ্টা করছে। কথা বলছে। তরু অবাক চোখে ভাবির দিকে তাকিয়ে আছে। কিছুদিন আগের দেখা ভাবি আর আজকের দেখা মানুষের কত অমিল। কি এমন হলো যে সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল? বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে এই জন্য নাকি অন্য কিছু? মাথাটা ওর কেমন ভনভন করছে। একটু বিশ্রাম নেবার দরকার। তরু কথা না বলে শুকনো ঠোঁটে হাসি ফুটিয়ে রুমে যেতে চাইল। ও চুপচাপ উঠে চলে গেল। বাড়িতে আজ বেশ আয়োজন করে রান্না হচ্ছে মেয়ে বাড়িতে ফিরে আসার আনন্দে। সন্ধ্যায় সবাই একসাথে বসে খাওয়া শেষ করে সবাই আড্ডা দিতে বসলো। তরু বিশেষ কিছুই বলছে না, শুধু শুনছে। মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর না জানতে পারলে কিছুতেই শান্তি হবে না। ওদের আড্ডার মধ্যেই হঠাৎ বাইরে কিছুর আওয়াজ হলো। মনে হলো জানালায় কেউ কিছু দিয়ে আঘাত করলো। সবাই চুপ করে বসে আছে, কিন্তু তরু চঞ্চল হয়ে উঠল। ও বসে না থেকে দৌড়ে দরজা খুলে বাইরে গিয়ে চিৎকার দিয়ে বলল, কে এখানে? কি চাই? তরুর কথার উত্তর আসলো না। বাইরে আলো জ্বলছে, সেখানে ঢিল ছুঁড়ে পালিয়ে থাকার উপায় নেই। তরুর পাশে ওর মা এসে দাঁড়ালো। মেয়ের মনে এমন উদ্বেগ হবার কারণ উনি কিছুটা বুঝতে পারছেন। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমে নিয়ে গেলেন। তরু চুপচাপ রুমে এসে বিছানায় বসে পড়ল। তরুর মা রমেশা বেগম মেয়ের পাশে গিয়ে বসলেন। ওনার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রচণ্ড ইচ্ছা করছে মেয়ের কাছে সবটা শুনতে, কিভাবে কি হলো, কিন্তু মেয়ের মনের যা অবস্থা এই মুহূর্তে সেসব কথা বললে বা তুললে যদি হিতের বিপরীত হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে, এইটুকু বয়সে এত কিছু সহ্য করতে হচ্ছে শুধু নিজেদের ভুলের জন্য। মানুষ জীবনে যা কিছু করে সব তো ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই করে, ওদের কষ্ট দেওয়ার জন্য তো আর করে না। কিন্তু আমরা কি করলাম? মেয়েটাকে সুখী করতে পারলাম না। জোর জবরদস্তি করে একটা অমানুষের সাথে বিয়ে দিয়ে ওর জীবনটা নরকে পরিণত করলাম। রমেশা বেগম কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি উঠে গিয়ে টেবিলের উপর থেকে তেলের বোতলটা নিয়ে এসে মেয়ের মাথায় দিয়ে দিলেন। তরু চুপচাপ মায়ের কর্মকাণ্ড দেখছে, কিছুই বলছে না। রমেশা বেগম ওর মাথায় আর মুখে তেল মাখিয়ে দিয়ে বলল শুয়ে পড়তে। আজ উনি মেয়ের কাছে ঘুমাবেন। কতদিন মেয়েটাকে কাছে পাওয়া হয়নি। তরু ওনার ছোট মেয়ে, তাই উনি ওকে সবসময় পাশে পাশে রাখতেন। কোথাও গেলে সাথে নিয়ে যেতেন। মেয়েটা ওনার বড্ড ভক্ত ছিল। মা ছাড়া কিছুই বুঝতো না। বিয়ের আগে ভেবেছিল মেয়েকে বিয়ে দিয়ে উনি কিভাবে থাকবেন, কিন্তু এখন সব সহ্য হয়ে গেছে। মেয়েদের জীবনটাই এমন, প্রথমে বাবার ঘর, তারপর স্বামীর ঘরে গিয়ে আস্তানা করতে হয়। রমেশা বেগম রুমের লাইট অফ করে দিয়ে তরুর পাশে গিয়ে শুয়ে পড়লেন। তরু বিছানায় শুতে গভীর ঘুমে তলিয়ে গেল। গতকাল ঘুম হয়নি, তাই আজ ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। গভীর রাত, বাইরে চাঁদের আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। বাড়ির গেটের কাছে শুধু লাইট জ্বলছে, কিন্তু বাগানের দিকটা আঁধার। যদিও এই বাড়িটা তেমন একটা বড় নয়, আবার ছোটও না। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো আছে। হঠাৎ একটা বাইক এসে থামলো তরুদের বাড়ির সামনে। গেট ভেতর থেকে লাগানো। লোকটা গেটের কাছে এসে হাত উঁচু করে গেটের লকটা খুলে দিয়ে ভেতরে ঢুকলো। বাড়ির প্রাচীর খুব একটা উঁচু না, পুরাতন আমলের বাড়ি, তাই এসব আগের মতোই আছে, নতুন করে সংরক্ষণ করা হয়নি। লোকটা ভেতরে এসে তরুর জানালায় গিয়ে দাঁড়ালো। লোকটা এদিকে ওদিকে তাকিয়ে দেখলো, তারপর জানালায় নিজের হাত দিয়ে আঘাত করে ফিসফিস করে বলল, তরু বাইরে আসো, আমি অপেক্ষা করছি। তরু প্রথম ডাকেই উঠে বসেছি। ভয়ে ওর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। সে আগন্তুক কিনা জানার জন্য ও তাড়াতাড়ি উঠে এসে জানালা খুলে দিল। জানালা খুলতেই দেখলো মাস্ক পরে একজন যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে ওর চেনা চেনা লাগছে, তাই ও আর অপেক্ষা করলো না, দরজা দিয়ে প্রায় দৌড়ে বাইরে চলে গেল। বাইরে এসে ও নিজের চলার গতি কমিয়ে দিল। আবছা অন্ধকারে যে ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে তার সাথে জামিউলের বড্ড মিল। তরুর একটুও ইচ্ছে করছে না লোকটার মুখোমুখি হতে, তবু ও চলছে। যখন ও লোকটার মুখোমুখি হলো, তখন লোকটা নিজের মাস্ক খুলে নিয়ে করুণ চোখে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। আমার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতেই পারবে না। চলো আমার সাথে। আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এখানে কেন এসেছেন? চলে যান, আমি আপনার সাথে ফিরব না। এক কথা কতবার বলবো? আমি আপনার মুখ কখনো দেখতে চাই না। আমার সাথে ওসব করে শান্তি পাননি, তাই আবার এসেছেন কষ্ট দিতে, চাই না? চিৎকার করে কান্না ভেজা কণ্ঠে বলল। তরুর চিৎকার শুনে জামিউল ওর মুখে হাত রেখে ফিসফিস করে বলল, প্লিজ চিৎকার করো না, সবাই শুনতে পাবে। আমি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছি। তুমি বললে আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইব, তবুও কি আমাকে ক্ষমা করবে না? তরু ওর হাত ছাড়িয়ে দিয়ে চিৎকার করলো, নাটক করছেন আমার সাথে? বিয়ের পর কখনো কি মন খুলে আমার সাথে দুটো কথা বলেছেন যে এখন বলতে আসছেন? আমি তো আপনার ভোগের সামগ্রী ছিলাম। যাই হোক, এখন আসুন, আমি দ্রুত আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। নোটিশ পেয়েছেন তো, তাই না? কি বলছো তুমি?
ওসব করো না, কিভাবে বোঝাই আমি? জামিউল তরুকে বোঝাতে ব্যর্থ হয়ে কিছুটা রেগে গেল, কিন্তু ধৈর্যহারা হলো না। যেভাবেই হোক এই মেয়েটিকে ওর চাই, কিন্তু মেয়েটা যে ওর কোনো কথাই শুনছে না। কথায় বলে মেয়েরা যেমন মন দিয়ে ভালোবাসে তেমন মন দিয়েই ঘৃণা করে। যাই হোক, এই অসাধ্য ওকে সাধন করতেই হবে। জামিউল তরুর কাঁধে হাত দিয়ে বলল, প্লিজ রাগ করে থেকো না, চলো আমার সাথে। আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো, আমাদের সাথে তোমার থাকতে হবে না। এই কথাটা শুনে তরু আরও রেগে গেল। ওর জন্য নিজের মায়ের থেকে আলাদা থাকবে? দরকার কি একজন মায়ের চোখের পানি ঝরানোর? তরু ওর হাঁটা ঝাড়ি দিয়ে ফেলে দিয়ে রুমে চলে আসলো। এই লোকটা উন্মাদ হয়ে গেছে, এর সাথে কথা বলার থেকে না বলাই ভালো। ফাজলামি করছে মধ্যরাতে বাড়িতে এসে। তরু রুমে গিয়ে দরজা বন্ধ করে রমিসা বেগমের পাশে গিয়ে শুয়ে পড়ল। জানালার ওপাশে এখনও ফিসফিস করে কথা বলছে। জামিল তরুকে নিয়েই ফিরবে বলে ঠিক করেছে, তাইও জানালার ওপাশে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। হালকা শীত পড়ছে, একটা নরম কাপড় বা কিছু হলে ভালো হতো। সন্ধ্যার পরে হঠাৎ নোটিশটা পেয়ে ওর মাথায় আগুন জ্বলে উঠেছিল। কিছুতেই শান্তি পাচ্ছিল না বাড়িতে বসে থাকতে। এভাবে বসে থাকলে সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাবে। মায়ের কাছে বলেছিল এ বাড়িতে আসতে, কিন্তু উনি পারবেন না বলে জানিয়ে দিয়েছি। বউটা যেহেতু ওর নিজের, তাই এখন নিজেকেই মানতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখটা লেগে আসলো। হাত পা ছড়িয়ে ও ওখানেই ঘুমিয়ে পড়ল। সকালে হইচই শুনে তরুর ঘুম ভাঙল। বাইরে প্রচণ্ড হইচই হচ্ছে, কিন্তু কি হচ্ছে ওর জানা নেই। আজ দেরিতে ঘুম ভেঙেছে, পাশে আম্মা নেই, উনি আগেই উঠে গেছেন। মেয়েটা ঘুমাচ্ছে দেখে আর ডাকতে ইচ্ছে হলো না ওনার। তরু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাইরে গিয়ে দেখলো জামিলকে দুজন লোক ধরতে যাচ্ছে, আর ও তাদেরকে এড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাবাডি খেলছে। বাড়ির মানুষগুলো দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে ওকে বাইরে বের করার জন্য। তরুর মেজাজ খারাপ হচ্ছে। এই লোকটা হঠাৎ কী শুরু করেছে কে জানে। একটু শান্তিতে থাকতে দিবে না নাকি? তরু দ্রুত পায়ে জামিলের সামনে গিয়ে চিৎকার করে বলল, আপনি এখনও বাড়িতে ফিরে যাননি? কি হচ্ছে এখানে? তোমার বাবাকে বলো কি হচ্ছে। জামাই বাড়িতে আসলে তাকে আপ্যায়ন করবে, তা কি না তাকে তাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছি। কিপ্টে শ্বশুর। ভাগ্য ভালো বউটা আমার লক্ষ্মী ছিল। জামিউলের কথা শুনে তরুর একটুও মজা লাগলো না। ও আরও বিরক্ত হলো। এই লোকটা এখন লাজ লজ্জার মাথা খেয়েছে। ইচ্ছা করছে পিটিয়ে তক্তা করি। ও এবার খেপে গিয়ে বলল, আমাকে কষ্ট দিয়ে আপনার মজা লাগে তাই না? আপনি পারবেন আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে? যদি পারেন তবে আসবেন, তাছাড়া আমার সামনে আসবেন না। যদি আসেন তবে আমি আত্মহত্যা করব। এটাই তো আপনি চাইছেন তাই না? তবে তাই হোক। তরুর কথা শুনে জামিল দাঁড়িয়ে পড়ল। মেয়েটা কি বলছে এসব? আমি ওকে ভালোবেসে ফিরিয়ে নিতে এসেছি, তাহলে ও আত্মহত্যা কেন করবে? ও নিজেকে খুব ছোট ছোট মনে হলো। ও মুখটা কাচুমাচু করে বলল, সরি তরু, আমার ভুল হয়েছে। আমি শুধু নিজের কথাই ভাবছি। আসলেই আমি স্বার্থপর, কখনো তোমার সুখের কথা ভাবিনি। তবে আমি প্রতিদিন তোমার বাড়ির সামনে আসব, তোমাকে বিরক্ত করতে না, একটুখানি তোমাকে দেখতে। দেখা হলে আবার ফিরে যাব। মানা করো না প্লিজ, আমি এখন আসছি। তোমার যখনই মন চাইবে আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব। কথাটা বলে ও চোখ মুছতে মুছতে চলে গেল। ছেলেদের চোখের পানি দেখলে কেমন মায়া মায়া অনুভব হয়, কিন্তু তরুর কিছুতেই হচ্ছে না। নাকামি করছে বলে মনে হচ্ছে। দেখছে মেয়েটার ভালো একটা পরিবারে বিয়ে হচ্ছে, অমনি তার আমার জন্য দরদ উতলে উঠেছে। তরু ভ্রুকুচকে বিরক্তি নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। ও ডাইনিং রুমে গিয়ে সোফায় হেলান দিতেই রমেশা বেগম মেয়ের পাশে গিয়ে বললেন, ভুল করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয়। জামাই কষ্ট পাচ্ছে, আমি বলি কি, তুই একবার ভেবে দেখ, তারপর সিদ্ধান্ত নিস। ওর জন্য আমি আমার বাচ্চাকে হারিয়েছি। তুমি মা হয়ে কিভাবে বলছো আমার বাচ্চার খুনিকে ক্ষমা করতে? ওকে বলো ফিরিয়ে দিতে আমার বাচ্চাকে। আমি এখানে আছি, এতে যদি তোমার বিরক্ত লাগে বলে দাও, চলে যাই। মা, রাগ কেন করছিস? ছেলেটা কাঁদছিল, আমার কেমন জানি হচ্ছে। আমিও কেঁদেছিলাম। আমার চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছিল। তখন তুমি কোথায় ছিলে? সেদিন রাতের কথা ভাবলে আমার আর বাঁচতে ইচ্ছা করে না। কি হয়েছিল সেদিন আমার সাথে আজও তা রহস্য হয়ে আছে।